আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আমরা অধ্যায় 2 অর্থাৎ লেনদেন নিয়ে আলোচনা করছিলাম। তো আজ আমরা লেনদেনের হিসাব সমীকরণের উপাদানের প্রভাব নিয়ে আলোচনা করব। অর্থাৎ হিসাব সমীকরণের উপাদানে কিভাবে প্রভাবিত হয় সেটি আমরা কারণ সহ ব্যাখ্যা আমরা যেখানে দেখব। আজকের পর্ব হচ্ছে 3। আমরা দেখছি এখানে হিসাব সমীকরণ। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে হিসাব সমীকরণ মূলত কি। তো আমাদের প্রথমে আছে মূলত হিসাব সমীকরণটা হচ্ছে a ইকুয়াল এল প্লাস ও এ, এবং এই হিসাব সমীকরণটিকে যদি আমরা বর্ধিত রূপ ধারণ করাই তো সেটি আমাদের হবে a ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই। তো এটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। আমরা এই যেটা আছে এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ এবং এটি হচ্ছে আমাদের বর্ধিত সমীকরণ। তো বর্ধিত সমীকরণের যে উপাদানগুলো আছে আমাদের সি আর ডি ই, তো এটি কিভাবে প্রভাবিত হয় সেটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি ই এবং আর উপাদানের উপর আমাদের দুটো অ্যারো চিহ্ন আসছে। তো এখানে দেখি যদি আমাদের আর অর্থাৎ আয় রেভিনিউ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণের কি পরিবর্তন ঘটবে। সেক্ষেত্রে আমাদের ওই অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে ওই প্লাস। ঠিক আছে, এই প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমাদের বৃদ্ধি। এবং যদি আমাদের আর হ্রাস পায় তো সেক্ষেত্রে আমাদের ওই মাইনাস অর্থাৎ ওই পরিমাণও হ্রাস পাবে। অনুরূপভাবে যদি আমাদের ই দ্বারা বোঝাচ্ছে এক্সপেন্স অর্থাৎ ব্যয়, তো সেই উপাদানগুলো আমরা দেখবো যে পরবর্তীতে যে এই যে সংখ্যাগুলো আছে বা লেটার গুলো আছে, এই লেটার গুলোর ফুল মিনিং কি। তো যেখানে ছিলাম ই ই যদি বৃদ্ধি পায় অর্থাৎ এক্সপেন্স বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ওই হ্রাস পাবে অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। যদি আমাদের ই হ্রাস পায় তাহলে আমাদের ওই পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমরা এখন একটু দেখি যে আমাদের হিসাব সমীকরণের উপাদানগুলোর ফুল মিনিং কি। আমরা এ তে বোঝাচ্ছি অ্যাসেটস অর্থাৎ সম্পদ সমূহ, এন হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায় সমূহ, এবং ওইতে হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তো আমাদের বর্ধিত রূপের ভিতরে কিছু লেটার আছে, যেমন সি, সি দ্বারা বোঝাচ্ছে আমাদের ক্যাপিটাল, আর হচ্ছে আমাদের রেভিনিউ অর্থাৎ আয়, ডি তে ড্রয়িং অর্থাৎ আমাদের উত্তোলন, এবং ইতে এক্সপেন্স অর্থাৎ ব্যয়। তো আমরা একটি গাণিতিক সমস্যার মাধ্যমে আজকের হিসাব সমীকরণের উপাদানের প্রভাবটা বিস্তারিত দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমাদের প্রশ্ন আছে যে তিতাস ট্রেডার্সের 2024 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। তো জানুয়ারি 1 তারিখে নগদ 2,50,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 2 তারিখ জহির ট্রেডার্সের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 8 তারিখে আছে 40,000 টাকার পণ্য বিক্রয় চুক্তি করা হলো। ঠিক আছে, এবং 15 তারিখ আছে ব্যাংকে জমা করা হলো 5,000 টাকা। 22 তারিখ মাসিক 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। আসবাবপত্রের উপর 2,000 টাকা অবশ্য ধার্য করা হলো। আমাদের করণীয় হচ্ছে তিতাস ট্রেডার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সব ব্যাখ্যা করো। আমি একটু দেখা এখানে আন্ডারলাইন করি যে লেনদেন গুলো। এখন প্রশ্ন হচ্ছে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। তো আমাদের হিসাব বিজ্ঞানে একটা কথা আছে যে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ আমাদের লেনদেন হতে হলে অবশ্যই, মানে কারবারি লেনদেন হতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের অথবা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। যদি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে সেটি আমাদের লেনদেন হবে না। তো আমরা একটু সমাধানে যাই যে তিতাস ট্রেডার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা হলো। তো আমরা এখন একটু ছক করি। ঠিক আমি যেভাবে ছকটি আঁকছি এভাবে তোমরা খাতায় বাসায় ছক আঁকবা এবং এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। আমরা এখানে দেখো তারিখ, লেনদেন কিনা এবং কারণ সহ ব্যাখ্যা। তো প্রথমে আমরা তারিখের ঘরে কি লিখবো, আমরা প্রথমে তারিখের ঘরে তারিখ লিখবো।
আমরা এখানে তারিখ লিখলাম 2024 জানুয়ারি 1। এই যে আমাদের জানুয়ারি 1 তারিখে যেটা ছিল, যে 1 তারিখে এখানে ছিল নগদ 2,50,000 টাকা এবং 25,000 টাকা আগ্রপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তো এই যে লেনদেনটা আছে, এই লেনদেনটা আমাদের পক্ষগুলো কি কি হচ্ছে, যে একদিকে আমাদের কারবারের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আগ্রপত্রের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এই যে দুইটি উপাদান, মানে এদের নগদ টাকা এবং আগ্রপত্র দিচ্ছে কে? মালিক দিচ্ছে। তো মালিক যদি কারবারে কিছু দেয় তাকে আমাদের মূলধন বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই লেনদেন দ্বারা আমাদের কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, অর্থাৎ এটি আমাদের লেনদেন। ঠিক আছে, তার ব্যাখ্যাটা আমরা কি লিখতে পারি? ঠিক আমরা এভাবে পরীক্ষা লেখার চেষ্টা করবো যে নগদ অর্থ ও আগ্রপত্র মূলধন স্বরূপ আদান করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এটা অবশ্যই আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণের মূল যে সমীকরণটি ছিল এ ইকুয়াল এল প্লাস ও ই, এ ইকুয়াল এল প্লাস ও ই হিসাব সমীকরণের এ ও ই উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে নগদ টাকার সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, 25,000 টাকা আগ্রপত্র নেওয়া হয়েছে, আগ্রপত্র আমাদের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, এবং টাকাটা দিচ্ছে কে? মালিক। মালিক যদি কারবারে কোনো কিছু দেয় তাকে কি বলা হয়? মূলধন, অর্থাৎ সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। তো এজন্য আমাদের এখানে ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এরপর আমরা আসি 2 তারিখে জহি ট্রেডার্সের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তো জহি ট্রেডার্সের কাছ থেকে যদি আমি 50,000 টাকার পণ্য ক্রয় করি, তাহলে এই ঘটনার দ্বারা আমাদের কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে এটা আমাদের লেনদেন। এখন ব্যাখ্যাটা কেমন হতে পারে? এখন জহি ট্রেডার্সের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এখানে একটি ব্যাখ্যা আছে। এই জহি ট্রেডার্সের কাছ থেকে আমি কি নগদে পণ্য ক্রয় করছি নাকি বাকিতে পণ্য ক্রয় করছি, এটা আগে আমাদের নিশ্চিত হতে হবে। জয় ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় করছি, তাহলে আমাদের দেখতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ করা থাকে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের নগদ বা চেক উল্লেখ আছে কিনা এটি আমাদের আগে খেয়াল করতে হবে। আমাদের এই লেনদেনে নগদ বা চেক উল্লেখ করা নাই, সুতরাং এই লেনদেনটি হচ্ছে আমাদের বাকিতে সংঘটিত হয়েছে। তার জন্য আমরা এখানে লিখছি যে ধারে পণ্য ক্রয়ের ফলে, ঠিক আছে, ধারে বা বাকিতে পণ্য ক্রয়ের ফলে কারবারের খরচ এবং পাওনাদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে এ ইকুয়াল এল প্লাস ও ই হিসাব সমীকরণের ও ই হ্রাস পেয়েছে এবং পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবার আমরা আসি 8 তারিখে আমাদের বলা আছে যে 40,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি করা হলো। যদি চুক্তি করা হয় আমাদের কিন্তু কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এটা আমাদের লেনদেন নয়। তাহলে ওটা আমাদের এখানে আসবে না, মানে 8 তারিখের লেনদেনটি আমরা এখানে দেখাবো না। এরপরে যেটা আছে, তো আমরা যেখানে ছিলাম যে 15 তারিখে ব্যাংকে জমা করা হলো 5,000 টাকা। তো ব্যাংকে যে জমা করা হয়েছে 5,000 টাকা, এর ফলে কি হয়েছে? আমাদের কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে এবং ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি ঘটেছে, তাই না? বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি আমাদের লেনদেন। আমরা এখানে লেনদেন দেখলাম। এখন ব্যাখ্যাটা কেমন হবে? নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে একদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, অন্যদিকে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে এ ইকুয়াল এল প্লাস ও ই হিসাব সমীকরণের এ হ্রাস বৃদ্ধি পেয়েছে, মানে আমাদের প্রত্যেক, এটা আমাদের নগদ টাকা আমাদের কি হচ্ছে, এখানে নগদ টাকা আমাদের সম্পদ, সঙ্গে সঙ্গে ব্যাংকও আমাদের সম্পদ, নাকি এটা আমাদের হ্রাস পাচ্ছে, তাই না? আর এটা আমাদের ব্যাংকের সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বলা আছে হ্রাস পেয়েছে। এই জন্য আমাদের এখানে একটি এ উপাদান হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তো এভাবে আমরা লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা দেখব। এবং 22 তারিখে যেটা আছে, মাসিক 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। এখন তোমরাই বলো, এই যে ম্যানেজারকে নিয়োগ করা হয়েছে এটা কি আমাদের লেনদেন হবে কি হবে না? নিঃসন্দেহে এটি আমাদের লেনদেন নয়, কারণ ম্যানেজারকে নিয়োগ করা হয়েছে, এখনো তাকে বেতন দেওয়া হয়নি। তো যতক্ষণ না পর্যন্ত তাকে বেতন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটি আমাদের লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, এজন্য যেহেতু এটা আমাদের লেনদেন নয়, সেহেতু আমাদের এই শর্তের জন্য আমরা এখানে ওটা আমরা লিখবো না, যেহেতু লেনদেন হলে আমরা এখানে লিখতাম।
তো আমরা পরবর্তী তারিখ আছে 30 তারিখ, যে আসবাবপত্রের উপর 2000 টাকার অবস্থা ধার্য করা হলো। আচ্ছা, আসবাবপত্রের উপর যদি আমাদের অবস্থা ধার্য হয়, আগে আমাদের বুঝতে হবে অবস্থায় কি জিনিস। অবস্থা হচ্ছে কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণ, বাজার দর, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির কারণে যদি মূল্য হ্রাস পায়, তাহলে ওই হ্রাসকৃত মূল্যকে অবচয় বলা হয়। তো সুতরাং এটি হচ্ছে আমাদের লেনদেন। আমরা এখানে লেনদেন দেখলাম। এরপরে কারণটা আমরা এখানে দেখি, স্থায়ী সম্পদের অবচয়ের ফলে কারবারের সম্পদ মানে কারবারের খরচ বৃদ্ধি পেয়েছে এবং আসবাবপত্র সম্পদ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে এ ইকুয়াল এল প্লাস ও ই হিসাব সমীকরণের ও ই এবং এ উভয় হ্রাস পেয়েছে। অর্থাৎ খরচ যদি বৃদ্ধি পায়, আমরা একটু আগে ডায়াগ্রামে দেখছিলাম, যদি ই উপাদান বৃদ্ধি পায় তাহলে ও ই হ্রাস পায়। এখানে ও ই হ্রাস অর্থাৎ হচ্ছে এখানে ও ই অর্থ হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের হ্রাস ঘটেছে, এবং আসবাবপত্র হচ্ছে আমাদের একটি স্থায়ী সম্পত্তি, এই স্থায়ী সম্পদের পরিমাণ আমাদের কি হচ্ছে কম হয়ে যাচ্ছে, এজন্য এই উপাদানটা আমাদের হ্রাস পাচ্ছে। তো এই ছিল আমাদের হিসাব সমীকরণের উপাদানের উপর কিভাবে প্রভাবিত হয়। তো আমরা ধারাবাহিকভাবে এই হিসাব সমীকরণে আমরা আরো 2টা থেকে 3টা ক্লাস দিব। এই ক্লাসগুলো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।